সাউথ গোয়ায় এসে মন ভরে যাচ্ছে একেবারে। রাইড করো। এই হচ্ছে কোলা বিচের কায়াকিং। যদি গোয়া ঘুরতে আসেন অবশ্যই কোলা বিচের এই কায়াকিং করবেনই। আহারে জঙ্গলের ভেতর দিয়ে এই পথ যদি না শেষ হয়, একদম তাক করা রয়েছে, উড়িয়ে দেবো এটাকে। পাঞ্জিম পাঞ্জিম, অসাধারণ জার্নি, অসাধারণ। সাউথ গোয়া আরব সাগর এবং পশ্চিমঘাট পর্বতমালার খাঁজে খাঁজে লুকিয়ে রয়েছে অনাবিল শান্ত স্নিগ্ধ সৈকত। সমুদ্রের জল যেমন স্বচ্ছ, তেমনি পাহাড় ঢেকে আছে নারকেল, সুপারি আর পামে। আর তাকে এক্সপ্লোর করতে লোকাল বাস এবং স্কুটি করে একাই বেরিয়ে পড়ি সাউথ গোয়ায়। সেই সুমধুর অভিজ্ঞতা, হোটেল, স্কুটি ভাড়া, সর্বোপরি বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সব জানাতে ভিডিও শুরু করব নর্থ গোয়া থেকে। তো হয়ে গেল আমার নর্থ গোয়া এবং বাগা বিচে থাকা। আজকে আমি এখান থেকে চলে যাব হচ্ছে সাউথ গোয়া, এবং যাওয়াটা যে কি হবে জানি না, কারণ প্রথম স্কুটি কালাঙ্গুটে জমা করব, সেখান থেকে লোকাল বাসে করে যাব পাঞ্জিমে, পাঞ্জিম থেকে আবার বাসে করে যাব মারগাঁওয়ের ওইদিকে, সেইখান থেকে কোলবা পৌঁছাবো। সঙ্গে থাকুন আর আমার অবস্থা কি হয় দেখুন। তো আমি হোটেল থেকে রওনা হয়ে গিয়েছি, আর এখান থেকে কালাঙ্গুট, যেখান থেকে এই স্কুটি নিয়েছিলাম, সেখানে জমা দিতে যাচ্ছি। এখান থেকে 2-2.5 কিলোমিটার হবে, তারপর আমি বাস নেব। স্কুটি জমা করে দিয়েছি, আমার আই কার্ড নিয়ে রেখেছিল, সেটা আমি নিয়ে নিলাম, আর টাকা তো আগেই ওরা নিয়ে নেয়, কোনো অসুবিধা হয়নি আমার। আর আমি এখন যাচ্ছি সোজা কালাঙ্গুটের দিকে। ওই বাসটা আসছে, বাসে করে উঠে আমি যাব পাঞ্জিমে। পাঞ্জিম পাঞ্জিম। কালাঙ্গুট থেকে বাসে উঠেছি, লোকাল বাসে সাধারণ মানুষ উঠছে, সেখানে আমি উঠে পড়েছি। এখন এখান থেকে প্রথমে যাব পাঞ্জিম, পাঞ্জিম থেকে বাস পাল্টে আবার যাব মারগাঁও, সেখান থেকে আবার আমার হোটেলে কোলবাতে। আর এখন সময় হচ্ছে সকাল 8টা। দেখা যাক কত সময় লাগে পাঞ্জিম যেতে। আর এখানে টিকিট ভাড়া পড়লো 40 টাকা। এবার কথা হলো, স্কুটি করেই তো সাউথ গোয়া যেতে পারতাম, কিন্তু কেন গেলাম না? কারণ নর্থ গোয়ার স্কুটি সাউথ গোয়ায় নিয়ে গেলে ঝামেলা হতে পারে, এটা ওরাই বলেছিল। আপনারা যদি বাসে যেতে না চান, তাহলে নর্থ গোয়া থেকে ছোট গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। ভাড়া মোটামুটি 1,500 থেকে 2,000 টাকা পড়বে। তবে এটা নির্ভর করবে সাউথ গোয়ার আপনি কোথায় থাকছেন। তবে লোকাল বাসে গোয়ার সাধারণ মানুষের সঙ্গে এই জার্নি এবং দুদিকের এত সুন্দর দৃশ্য গোয়া ভ্রমণে আলাদা স্বাদ এনে দিয়েছিল। যাই হোক, আমরা এখন গোয়ার প্রধান মান্ডবী নদীর উপর দিয়ে যাচ্ছি, যেখান থেকে ডান দিকে গোয়ার প্রধান আকর্ষণ ডিনার ক্রুজ এবং ক্যাসিনোগুলি দেখা যাচ্ছিল। আর ব্রিজের ওই পারেই পানাজি বাস স্ট্যান্ড। এই নামলাম, বাসে পৌঁছাতে আমার 40 থেকে 45 মিনিট সময় লাগলো। এইবার আমার এখান থেকে যেতে হবে মারগাঁও কাডাম্বা বাস স্ট্যান্ড। এইখান থেকে আপনারা লোকাল বাসে যাবেন না, ঝামেলা বেশি হয়। অবশ্যই এসি বাস নেবেন, টিকিট কাটবো, কেটে এসি বাসে উঠবো। তার আগে খিদে পেয়েছে, কিছু খাওয়া যায় নাকি দেখবো। এই যে ব্রিজটা ছিল, এই ব্রিজের ঠিক পাশে এই হচ্ছে পানাজি বাস স্ট্যান্ড। এখান থেকে মারগাঁও যাবে। এখন একটা বার্গার নিলাম, 1 কাপ চা। অবশেষে ওই বার্গার খেয়ে বাসে উঠে পড়েছি। এটা কিন্তু এসি বাস। মারগাঁও যেতে এখান থেকে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। আর এখান থেকে মারগাঁও যেতে মাত্র 35 টাকা খরচ হলো। 9:25-এ উঠেছি, এখন বাজে 9:28। এগুলো সবই ঠিক আছে, কিন্তু আমি যে প্রবলেম করেছি সেটা হচ্ছে স্কুটি জমা করেছিলাম, ওরা আমাকে আমার আধার কার্ডও দিয়েছিল, কিন্তু ব্যাপার হচ্ছে সে আধার কার্ড ব্যাগে ভরার আগে বাস এসে গেছে আর দৌড় মেরেছি। আধার কার্ডটা ওখানে রয়ে গেছে। স্কুটি নিয়ে বলুন বা গাড়ি ভাড়া করে বলুন, তার থেকে এই লোকাল বাসের জার্নি
গোয়াতে এটা অনবদ্য। এটা যেমন সস্তায় হচ্ছে তেমনি সময়ও খুব বেশি ব্যয় হচ্ছে না, এসিও ঠিকঠাক আছে, আর গোয়ার রাস্তাঘাট তো অসাধারণ। যাওয়ার পথে আরও একটা কথা বলে রাখি, এই ভিডিওর আগে নর্থ গোয়া হোটেল থেকেই পানাজি এবং ওল্ড গোয়া ঘুরে দেখেছিলাম, কিন্তু ভুল করে সেই ভিডিও না ছেড়ে আজকের ভিডিওটি ছাড়লাম। আগের ভিডিওটি শেষে ছাড়ব। যাই হোক, পানাজি থেকে বাস যতই সাউথ গোয়ার দিকে এগিয়ে চলল, দুদিকের দৃশ্যপটও পরিবর্তন হলো, যা দেখে বুঝলাম সাউথ গোয়া অনেক বেশি সুন্দর হবে। সম্ভবত চলে এসছি, পৌঁছে গেলাম। তো এই বাস থেকে নামলাম, এখন বাজে 10:14, তার মানে ওই তো 40-45 মিনিটই লেগেছে মাঠগাঁও পৌঁছাতে। আর আমার পেছনে এই যে আবার একটা বাস রয়েছে, এইটা কোলবা যাবে। কোলবা মানে আসলে পালোলিম বা আগন্ডা, এইদিকেও বাস পেয়ে যাবেন এই মাঠগাঁও বা কদম্বা বাস স্ট্যান্ড থেকে। কদম্বা বাস স্ট্যান্ডটা অনেক বড়। এই মাঠগাঁও বাস স্ট্যান্ড থেকে আপনি মাঠগাঁও রেলওয়ে স্টেশন, গোয়ার রাজধানী পানাজি, সাউথ গোয়ার পালোলিম কিংবা আগন্ডায় খুব ভালোভাবে যেতে পারবেন। কোলবা বিচ এখান থেকে 5-7 কিলোমিটার মাত্র হবে, তাও বাস চলে, বাসে করেই আমি চলে যাই কোলবায়। এই দেখুন, এইখানে বাস সার্ভিস রয়েছে একেবারে কোলবা বিচ টু মাঠগাঁও। এই যে এই বাসে এখন উঠে পড়বো কোলবা যাওয়ার জন্যে। চলো। তো এখন গরম লাগছে, কোনো ব্যাপার না, জিন্দগি ऐसे ही कट जाएगा। তবে এই লোকাল বাস তো ঘুরে ঘুরে কোলবা যাচ্ছে। কোলবা ছিল 5 থেকে 6 কিলোমিটার, সেটা মানে 7-8-9 কিলোমিটার, মানে 8 কিলোমিটারের কাছাকাছি বানিয়ে দিচ্ছে। কত? 30 টাকা ভাড়া নিয়েছে। এই আমাকে বাস নামিয়ে দিল। আমার হোটেল এই দিকে, আমি কথা বলেছি এখনও টাকা পয়সা দিয়ে বুক করিনি। সোজা সমুদ্র দেখা যাচ্ছে। আগে এখান থেকে চলে যাই, যেখানে মানে একটা নেটে দেখেছি, বললাম না পুরোপুরি টাকা পয়সা দিয়ে বুক করি না, গিয়ে দেখি, তারপরে ভালো লাগলে থাকবো, না থাকলে অন্য জায়গায় চলে যাব। এই রোডে এটা 300 থেকে 400 মিটার হাঁটতে হবে। এরকম জায়গা প্রচুর হোটেল রয়েছে। এই অঞ্চলটা অনেকটাই ফাঁকা, তাই এখানে হোটেল ভাড়া কম হওয়ার কথা, কিন্তু সিজনে প্রচণ্ড হবে। এইরকম ফাঁকা জায়গা আর কি। রোডের পাশে এই যে এইটা, দেখি এখানে 1000 টাকা রুম পাওয়া যাবে বলছিল, তো দেখা যাক। তো কোলবা এসে আমি হোটেল নিয়ে নিয়েছি ভিলেজ বাই দ্য সি। আমার একেবারে নিচে রুম দিয়েছে, 104 নম্বর রুম। ঢুকে প্রথমে এদিকে টয়লেট আছে, আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমার রুম, অনেকটা বড় কিন্তু, এবং বেড দেখুন, 2টো বালিশ দেওয়া রয়েছে, অনেকটাই বড় বেড, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ওদিকে টিভি আছে, চাটা করার সমস্ত সরঞ্জাম রয়েছে, একটা জলের বোতল দেওয়া আছে। এইখানে আবার রয়েছে একটা মিনি ফ্রিজের ব্যবস্থা রয়েছে, আর এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে। এইখান থেকে আমি এবার বাইরে বেরোচ্ছি। এই হচ্ছে এদের ব্যালকনি, এখানে 2টো চেয়ার দেওয়া রয়েছে, আর এইখান থেকে এই হচ্ছে সামনে রাস্তা। কোলবা সার্কেল মানে মেন বিচটা এইদিকে, আর এদিক দিয়েও আপনি বিচে যেতে পারেন। আর এই হচ্ছে রুম, এই হচ্ছে টয়লেটও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ঢুকে এখানে একটা বড় বেসিন রয়েছে, 2টো সাবান দিয়ে দেওয়া হয়েছে, টাওয়েল সবই রয়েছে। আজকে আমার থাকার ঠিকানা এখানেই, আজ এবং কাল 2 দিন থাকবো। মানে আজকে স্কুটি বুকিং করে সাউথ গোয়ার যা যা ঘুরে দেখা যাচ্ছে সেগুলো দেখাবো, আর কাল হবে দুধসাগর। সঙ্গে থাকুন। আপাতত ফ্রেশ হয়ে বিচটা ঘুরে স্কুটি বুকিং কোথায় করা যায় সেখান থেকে বেরিয়ে পড়বো আমি। আর এখন এসেই কফি খাবো, নিলাম কড়া কফি। আপনি গুগল ম্যাপে দেখলে এই জায়গাটা দেখতে পারবেন, এর দুপাশেও হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে, আর এই দূরে কোলবা সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, দিগন্ত বিস্তৃত। এই কোলবা সমুদ্র সৈকতও আমাদের দীঘার মতো লাগছে পুরো, মানে এত ফ্ল্যাট। কোলবা সৈকতে সময় কাটিয়ে আমি যাই আমার হোটেলে, কারণ সাউথ গোয়া যাওয়ার জন্য প্রথমেই আমাকে স্কুটি বুকিং করতে হবে।
এখান থেকে আমি আবার স্কুটি বুকিং করলাম। আমার এই যে হোটেল ভিলেজ বাই দ্য সি, এখানেই কিন্তু ওনারা চলে এলেন। ফোন নাম্বারে ফোন করে দিলাম, ফোন নাম্বার আমি দিয়ে দেবো। ওই ফোন নাম্বারে কল করলে ওনারা একদম আপনার হোটেল পর্যন্ত চলে আসবে। এখান থেকে আমার 400 টাকা করে নিয়েছে পার ডে। এখান থেকে এখন পুরোটাই ভিডিও করবো, ভালো করে সব দেখে নেব। ভিডিও অবশ্যই ভালো করে করবেন যাতে পরে কোনো ঝামেলা না হয়। আর স্কুটি নিতে লাগবে একটা আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। বেরিয়ে যাব এখন। প্রথমে কোলা বিচে যাব। কোলা বিচে কায়াকিং করা হয়, এখন দেখা যাক ওটা করতে পারি কি না। প্রথমে আমার কাজ হচ্ছে পেট্রোল ভরতে হবে এতে। আচ্ছা, তেল আমার ভরা হয়ে গেছে, আমি 300 টাকার তেল ভরেছি। অনেকটাই চলে এসেছি, এখন বাজে 1:45। প্ল্যান মোতাবেক প্রথম আমার যাওয়ার কথা কোলা সৈকতে, কিন্তু বিশেষ কারণে এই রুট পরিবর্তন করে আমি প্রথমেই যাব বেতুল ফোর্টে। জায়গা দেখুন, সম্ভব সুন্দর জায়গা। এরকম গ্রামগঞ্জের ভেতর দিয়ে এখন ঢুকে পড়েছি বেতুল ফোর্টে যাওয়ার জন্য। আমার ডান দিকে এই যে খাড়ি মতো নদী না সমুদ্র নেমে এসেছে। আর এই গ্রাম ভাবুন, এত নারকেল গাছ, গরমের সময়ও একদম ছায়া ঘেরা। স্বর্গে চলে এসছি একেবারে। আর মনে হয় যাওয়া যাবে না, সামনে তো সমুদ্র দেখা যাচ্ছে। এই স্কুটি এখানে পার্ক করলাম। ওইটা কিন্তু বেতুল সমুদ্র সৈকত, এটাই সমুদ্র। আর এই হচ্ছে দৃশ্য। এখানে স্কুটি পার্ক করলাম। এবারে এইখান দিয়ে আপনাকে এই উপর দিয়ে হেঁটে যেতে হবে কিছুটা নিচে। এইটা হচ্ছে শাল নদী, শাল। বেতুল ফোর্ট, এই হচ্ছে বেতুল ফোর্ট। কি দুর্ধর্ষ লাগছে এখান থেকে দেখুন। হ্যাঁ, আর এই হচ্ছে ফোর্টের কামান। হ্যাঁ, এই সোজা কি ওরা তো কি জানি, আমার মনে হচ্ছে এই সামনে এটা হচ্ছে নদী, শাল নদী। এই নদীর এখানে শত্রু দমন করার জন্য এটা। ফোর্টের এখন কিছুই নেই, শুধু এই কামানটাই আছে। তাহলে আর কি, চলো এবার এখন যাচ্ছি কোলা বিচের ওইদিকে। এখানে সবই হচ্ছে এই সামুদ্রিক গাছপালা। রাস্তাটা একবার দেখুন। চলো চলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। আরে কি রাস্তা! আর একলা চলেছি গোয়া ভ্রমণ। বাবা, কত নিচে নামতে হবে। পাহাড়ের যে কত উপরে রয়েছি, দূরে পাহাড় থেকে এই সমুদ্র দেখা যাচ্ছে। যেতে যেতে এখানে একটু দাঁড়ালাম, 2 মাছ চাটা খেয়ে যাই। ওরে বাবা, একটা ভাঙড়ি রাস্তায় ঢুকে গেছি। এই বৎস খারাপ রাস্তা, বাপরে বাপ। এই রাস্তা দিয়ে এলাম আমি, এত অফ রুট আর অফ রোড মানে সে কল্পনা করা যাবে না। যাই হোক, এইখানে এই যে আমার স্কুটি রেখে দিলাম, এইটা রেখে এখন এই দিকে কায়াকিংয়ে নামবো। আর এখানে পার্কিংয়ের জন্য নিলে হচ্ছে 50 টাকা। এই রাস্তায় নামতে হবে নিচে, সমুদ্র দেখা যাচ্ছে। আসলে ছিলাম হচ্ছে পাহাড়ের উপরে, আর এত নিচে নামতে হলো, আর এত অফরোড ভাঙা চোড়া। এমনিতে স্কুটি কোনোদিন চালাইনি, তারপরে এত বাজে রাস্তা। চলো নিচে নেমে দেখি কি ব্যবস্থা আছে, দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, এই হচ্ছে কোলা বিচের কায়াকিং পয়েন্ট। এখানে আমার আসতেই তো জীবন বেরিয়ে গেল একেবারে। এদিকে সমুদ্রের উত্তাল ঢেউ। আর এই জায়গাটা আমি ভিডিওতে দেখেছি, এত সুন্দর। দুদিকে মানে ঘন নারকেল গাছ, তার ভেতর দিয়ে একটা ক্যানেল চলে গেছে। কত করে কি নেয় দেখি, শুনি। আর এখানে এত সুন্দর জায়গা, এখানে দেখুন অনেকে স্নানও করছে। এখান থেকে আমি 200 টাকায় বুক করলাম এই যে কায়াকিং। এই ওদিক থেকে ভেতরে যেতে হবে। তো এখানেও কিন্তু বার্গেনিং করতেই হবে আপনার, না করলে আপনি ঠকবেন প্রত্যেকটা পদে পদে। ও, একা একা শুরু হয়ে গেল কায়াকিং। এই চলেছি ভেসে একাই। ওইখান থেকে এলাম, দুই দিকে এরকম নারকেল গাছের সারি, এইভাবে 2 হাত দিয়ে করতে হবে। কেসে লাগা? বাড়িয়া লাগা। এইখানে বেশ ঠান্ডা আছে, কি করে চালাবো আমি একা একা, এই তো বুঝে পাচ্ছি না। ভাইয়া আচ্ছা লাগা।
হ্যাঁ ওই দেখো মজা পাচ্ছে বেশ। যা দেখলাম আর কি এইখানে আসাটা খুবই টাফ। এবার আমার এটা পড়েছে 200 টাকা, বার্গেনিং করতে হয়। ওরা কিন্তু 400 500 নানান রকম চাইবে। लेकर आता है রাইড করো আর কি। এই এই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ব্যাস গেল। কেসে লাগে? আচ্ছা বহুত আচ্ছা। এই আমাকে একদম ঠেসে দিয়েছে। এবার নারকেল গাছ আবার একটা ভেঙে পড়েছে, তার ভেতর দিয়ে এবার আমরা পার হয়ে যাব। চলো, এই অভিজ্ঞতা অনবদ্য অভিজ্ঞতা। এই নারকেল গাছ ছাড়িয়ে গেলাম, দুদিকে ঘন শুধু নারকেল নারকেল। মানে হনুমানও আছে দুই সাইডে। চালানোর সময় সাবধানে থাকবেন, নালে এই যে ব্যাগ রেখেছি ব্যাগ কিন্তু নিয়ে নেবে। এই লেগে গেল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। हाँ चैनल का क्या नाम है? माई ट्रैवल सपोर्ट। कैसे लग रहा है भाई साहब? अच्छा है, एक नंबर। চলো এই সামনেই এন্ড, এইটুকুই। জীবনে যাই করুন না কেন, যদি গোয়া ঘুরতে আসেন আর সাউথ গোয়া, অবশ্যই কোলা বিচের এই কায়াকিং করবেনই। মাত্র 200 টাকা নেয়, অনবদ্য অভিজ্ঞতা। এই 3টে নৌকা এখন এর মধ্যে ঢুকে গেল। কি চালানো তাহলে ভাবেন। এরকমই হয়, মাঝে মধ্যে ঢুকে ফুকে যাচ্ছে, ভালোই লাগছে আর। এইখানে জলের গভীরতা কম, আর এইখানে একটা এই যে দোকান রয়েছে। আচ্ছা এইটা হচ্ছে শেষ। এইখান থেকে ঘুরিয়ে আবার আমরা এই দিকে ফিরে যাব। তাহলে আর কি, চলুন এবার ফিরে যাই। একা একা কায়াকিং করা, তার সঙ্গে ভিডিও করা এক হাত দিয়ে কঠিন কাজ ভাই, তবে মজা পাচ্ছি। আর এখন লাগবে এইখানে গোতা। এই চললো 5 লাখ। আর আমার সঙ্গে কারাই যে দেখুন, এরা কিন্তু জলে নেমেছে। কে রে, কে নামে তেরে? এই চলে এসছি আমরা প্রায়। এই পাড়ে নিয়ে যাওয়া এখন খুব মুশকিল। দেখুন এ শুধু শুধু এই দিকে ঘুরে যাচ্ছে, পেছন দিকে। এই দিক থেকে হাওয়া আসছে বলে ঘুরে যাচ্ছে। এন্ড খতম কায়াকিং। খুবই ভালো লেগেছে। আর এই কোলা বিচের এই হচ্ছে সৈকত, পাথুরের সৈকত। জল তো, জলের বেগ প্রচণ্ড আরব সাগরে। বিচের বিস্তৃতি কিন্তু খুবই কম, খুবই কম। অসাধারণ অভিজ্ঞতা। মানে নর্থ গোয়ায় আমার এরকম অভিজ্ঞতা হয়নি। সাউথ গোয়ায় এসে মন ভরে যাচ্ছে একেবারে। মানে আমার মনে হয় পুরো সাউথ গোয়া ঘুরে আপনি ফিরে যেতে পারেন। এবার এখানে খাওয়ার ব্যবস্থা আছে, দেখা যাক। এ হচ্ছে সিঁড়ি, এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ওইটা টানতে টানতে পুরো ভিজে গেছে। বাহ, হচ্ছে ম্যাগি 50 টাকা প্লেট। রাস্তা দেখুন, এখন বাজে হচ্ছে 4:10। এখন যাব কবেদেরামা ফোর্ট। চালানো মানে জীবন শেষ তার। এটাই যদি বাইক হতো কোনো অসুবিধা হতো না। এখন যেখান দিয়ে যাচ্ছি এটা একটা জঙ্গলের রোড। এখন জঙ্গলের নামটা আমি বলতে পারছি না। আর এটা পুরোপুরি পাহাড়ের উপরে উঠতে হয়। চলো, এই একেবারে জঙ্গলের ভেতর দিয়ে দেখুন কীরকম গহীন জঙ্গল। কিছু কিছু জায়গা এমন আছে যে একটা মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না যে আমি কোন দিকে যাব। আর এই জঙ্গলের মধ্যে গুগল ম্যাপ কিছু কিছু জায়গায় কাজ করছে না। দৃশ্য না দেখিয়ে পারা যাচ্ছে না। সামনেই সমুদ্র আর এই রাস্তা। আবার জঙ্গলের রাস্তায় ঢুকে পড়লাম। এই হচ্ছে ক্যাবোদেরামার বেস পয়েন্ট। এইটা ক্যাবোদেরামা ফোর্ট। চলো, এই হচ্ছে এন্ট্রি গেট। প্রবেশ তো করলাম ক্যাবোদেরামা ফোর্টে। এইখানে কোনো এন্ট্রি ফি লাগছে না, পার্কিং চার্জও নেই, ঢুকতেও কোনো টাকা লাগছে না। শুধুমাত্র আপনার একটা আই কার্ড লাগবে, যে কোনো একটা আইডি কার্ড লাগবে। আর আপনি যখন এন্ট্রি করবেন ওরা একটা নাম্বারিং, মানে কত নাম্বারে আপনি ঢুকছেন সেই নাম্বারটা বলবে। ওইটা কিন্তু আপনার মনে করতে হবে, কারণ ওটা নিশ্চয়ই ফেরার পথে কিছু আছে বলে দেবো। এই সমস্ত জায়গায় না আসলে হবে না। এই হচ্ছে রাস্তা, এবড়ো খেবড়ো, সাবধানে যাবেন, তাড়াহুড়ো বেশি করা যাবে না। নারকেল গাছের ফাঁক দিয়ে এটা তো সুন্দর লাগছে। আচ্ছা, কামানের অংশ বিশেষ পড়ে আছে এখানে। মিডিলে এটা কী ছিল তা বলতে পারবো না। কামান আছে দুটো। ম্যাক্সিমামটা সমুদ্র এবং নদীর মোহনা যে অঞ্চলে,
ঠিক সেই রকম জায়গায় এই ফোর্টগুলো গড়ে উঠেছিল, মানে প্রতিরক্ষার দিক থেকে কোনো একটা বিষয় নিশ্চয়ই ছিল। আচ্ছা, এখানে একটা চার্চ রয়েছে, রেলওয়েরা এদিক থেকে আমরা এখন যাই। কেবো দে রামা, বেশ সুন্দর, মানে এক সময় এখানে হয়তো প্রার্থনা করা হতো। এদিকে হচ্ছে পেবেলস সৈকত, মানে এই পাহাড়ের উপর থেকে নিচে আপনাকে নামতে হবে। জায়গাটা পুরো গাছপালা ঘেরা রয়েছে চারিদিকটা। পেবেলস সৈকতের কথা আমি অনেক শুনেছি, অনেকেই ফোর্ট ঘুরে যায় কিন্তু এটা দেখে না। সোজা এটা টপকালেই আপনাকে নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে। এই দেখুন, এই হচ্ছে রাস্তা। ও বাপরে, এ তো বহু নিচে। ও অসাধারণ দেখছি এটা, এগুলো না দেখলেই তো লাইফ আর কি শেষ। এবং অনেকটা নিচে কিন্তু এই ট্রেক করে নামতে হচ্ছে, দেখুন সব নামছে এই রকম সিঁড়ি, নামতেই হবে। এই সমস্ত জায়গায় একটু সাবধানে নামতে হবে। চলো চলে যাই। এইখানে আবার একটা সেলফি পয়েন্ট বানিয়ে গেছে। না মা, ওঠা একটু কষ্ট আছে। একেবারেই অল্প একটু জায়গায় এই সৈকত রয়েছে। পুরোপুরি এই ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিমঘাট পর্বতের যে প্রকৃত চিত্র, অর্থাৎ খাড়া পাহাড়, তারপরেই সমুদ্র শুরু হয়। এই হচ্ছে পাথুরের রাস্তা। ওরে বাবা, এইখানে তো স্লিপারই হবে দেখছি। অনেক সমুদ্র তো দেখলেন, কিন্তু এই ক্যাবো দে রামা ফোর্টের নিচে এই 5 মিনিট ওয়াক করে এই যে সৈকত, মানে এত খাড়া পাথুরে সৈকত আর এই খাড়া ক্লিপ আর এই রকম সমুদ্রের স্রোত, এইরকম জায়গায় থাকতে পারলে আর আপনার বাড়ি যাওয়ার কথা মনে পড়বে না। চলো, অনেক হলো, এবার যাই। এত ভালো জায়গা যদি এক্সপ্লোর করতে হয়, কষ্ট একটু করতে হবে। আর আমার মাথার উপরে দেখেছেন পুরোটা নারকেল গাছ, কেউ নেই এখন ফটোশ্যুটে, আমি একাই। ও শেষ। এই এখন এসে দাঁড়িয়েছি আর একটা ভিউ পয়েন্টে। ক্যাবো দে রামা ফোর্টটা ওই উপরের দিকে ছিল, এইখানেই সব থেকে বেশি গাড়ি দাঁড়াচ্ছে। কি লুকিয়ে আছে একটু দেখে আসি। এইখানে এই রিসর্টটা আছে, এটা বিখ্যাত রিসর্ট একটা। এখান থেকে দুর্ধর্ষ ভিউ, ভয়ঙ্কর এই জায়গাটা। ওরে বাপ রে বাপ, ক্যাবো দে রামা বিচটা কিন্তু এর ঠিক নিচে। এই যে এইখানে এইগুলো কিন্তু সবই হচ্ছে রেস্টুরেন্ট। এসব দেখে আমি চলে আসি সোজা আমার হোটেলে। শরীর ক্লান্ত থাকায় কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যায় খাবারের খোঁজে বেরোই। আর এইখানে পেয়ে গেছি এই যে বাঙালি হোটেল, এই দেখুন শুভ ক্যাফে। আমি ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি, যোগাযোগ করতে পারেন। এই হোটেলে একেবারেই বাঙালিয়ানায় খাবার দাবার পাবেন। আর এখানে খাবারের রেটটাও কিন্তু অনেক কম, মানে এখানে আপনার ওই আলু চোখা, ডাল, পাঁপড়, অন্যান্য অনেক কিছু দিয়ে মাত্র 120 টাকায় পাবেন। এই হচ্ছে ফোন নাম্বার। এই হচ্ছে আমার একটা থালি, দেখুন কতগুলো আইটেম দেওয়া হয়েছে এখানে, পাঁপড়ও আছে, এই রাইস, এটা ডাল, এটা একটা সবজি আছে, এটা আলু চোখা আছে, এটা স্যালাড দিয়েছে, ডিম অমলেট, সব মিলে ওই 135 টাকা মতো পড়বে, মানে অনেক কমে পাওয়া যাবে এখানে।